This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কাল রাতে ফের ভাঙন শুরু হয়েছে। আস্ত আস্ত পাকা বাড়ি গিলে খাচ্ছে আগ্রাসী গঙ্গা। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই মানুষের তৈরি কাঠামোগুলো। ভাবুন, পুজোর সামনে, পুজো এসে গেছে, তার মধ্যে পথে বসছে একটার পর একটা পরিবার। ঘাটালের রফিকুল ইসলামও তো পরিবারের সঙ্গে পথে বসেছেন। প্রবল বৃষ্টিতে রসুলপুর গ্রামে রফিকুলের মাটির বাড়িটা ভেঙে গেছে। মানে এই যে বন্যা হলো, এই যে বৃষ্টি, এই যে ভাঙন, এবং এই বিশেষ করে বন্যাতে এই সমস্ত বাড়ি ডুবে থাকার পর, এরপর কিন্তু এরকম বাড়ি ভেঙে পড়ার আরও অনেক ঘটনা ঘটবে। কারণ যারা অভিজ্ঞ তারা জানেন যে জল ঠল নেমে যাওয়ার পর যখন রোদ উঠতে শুরু করে, মাটি একটু শুকোতে শুরু করে, তখনই কিন্তু এই যাবতীয় ভেঙে পড়ার বিষয়গুলো হয়। ফলে পরিস্থিতিটা কারুর জন্য কতটা খারাপ, বা ভবিষ্যতে আরও কত বাড়ি ভেঙে পড়ার খবর আমরা শুনবো, বুঝতে পারছেন সেটা? হাত বাটির ঘর সব পড়ে গেছে, কিছু টানতে পারেনি। এখন সামনে কালি টিকি খালে টানলে আপনারা কিছু ব্যবস্থা করেন। খুব অসুবিধা, খুব অসুবিধা। সকাল থেকে দেখুন ছেলেরা কিছু খেতে পাই, কি করে খেবে? খাওয়া দাওয়া করেছি, সব কিছু করেছি, এখানে রান্না খাওয়া করে 10টার সময় ঘুমাতে গেছি। হুড় করে সব পড়ে গেল। আমরা ডাকা হাঁকা করে পাশের ঘরের লোক দিদিকে সব তুলাতুলি করেছি। দেখছি মাটি উপর দিয়ে ঝরঝর করে পড়ছে। তখন ছেলেগুলো ঘুমিয়েছিল, ছেলেগুলোর হাত ধরে টেনে নিয়ে বলি, বাবু তোরা বেরিয়ে আয়, তাহলে ওইদিকে দেওয়াল বোধহয় পড়ে যাচ্ছে। আর কোনো আমাদের থাকার ঘর নেই, এখন খুবই আমাদের অসুবিধা। এমএলএ বা এমপিরা এসে তাদের একটা পুনর্বাসন আপাতত অস্থায়ীভাবে হলেও কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ব্যবস্থা করা হয়, তবুও তারা একটা ভালো ঠাঁই পাবে, একটু স্বস্তি পাবে মনের মধ্যে। বিডিও স্যারের সাথে কথা বলবো কিভাবে ওনার দিকে সরকারি সমস্ত রকম সাহায্য বা সুবিধা পেতে পারে, সবকিছু ওনাদেরকে হাত বাড়িয়ে দেওয়া হবে সরকারি তরফ থেকে। দেখুন, ভিটে মাটি হারাদের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়, কিন্তু শামশেরগঞ্জের এই মর্মান্তিক দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, জানেন তো? এই পলকা বাড়িগুলোর মতোই কি রাজ্যের পুলিশ আর প্রশাসনের প্রতিও বিশ্বাসটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে? তদন্ত হোক বা ময়না তদন্ত, সব ক্ষেত্রেই কিন্তু রাজ্যের ওপর অনাস্থা স্পষ্ট। খেয়াল করে দেখুন, আরজি করের সেমিনার হলে তিলোত্তমার দেহ আবিষ্কারের পর থেকে কতগুলো দিন কেটে গেছে অলরেডি, 60 দিন খাতায় কলমে। এই কদিনে কি রাজ্যের ওপর ভরসাটা আমূল বদলে গেছে? ঘটনা ধরে ধরে এগোই, আপনাদের বুঝতে সুবিধা হবে। শহর কলকাতার অন্যতম অভিজাত থানা পার্ক স্ট্রিট, ওই থানার সাব ইন্সপেক্টর অভিষেক রায় গত 5ই অক্টোবর পোশাক দেওয়ার নাম করে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তিনি নাকি রেস্ট রুমে ডেকে পাঠিয়েছিলেন, এবং মহিলা সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ সেখানে তাকে বাজেভাবে স্পর্শ করেন পুলিশ অফিসার। 5ই অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা সিভিক, এবং অভিষেক রায়কে ক্লোজ করে তদন্ত শুরু হয়। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজই একবেলার মধ্যে 1000 টাকার বন্ডে জামিন পেয়ে গেছেন অভিষেক রায়। এবার বলুন তো, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যদের কি অভিমান করার অধিকার নেই? তাদের ফালতু এতদিন জেলে কাটাতে হলো, আর পুলিশ বলে অভিষেক রায়ের একবেলা জামিন হয়ে গেল। দেখুন, জামিন দিয়েছেন বিচারক, কিন্তু পুলিশ তারা কোন ধারা দিয়েছিল? আমাদের রিপোর্টার জানিয়েছেন অভিষেক রায়ের বিরুদ্ধে তার সহকর্মীরা, মানে কলকাতা পুলিশ, ভারতীয় ন্যায় সংহিতার 74 নম্বর ধারায় মামলা রুজু করেছিল। 74 নম্বর ধারা মানে শ্লীলতাহানির ধারা। ন্যূনতম শাস্তি 1 বছর হাজতবাস, সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল। এমনিতে জামিন অযোগ্য ধারা, কিন্তু অভিযুক্ত জামিনের আবেদন জানাতে পারেন, এবং সেখানে কিন্তু মানে পুলিশের তরফে আইনজীবীকে বলতে হবে যে কি জায়গা থেকে কতটা এগিয়েছেন, বা মধ্যে কথা শক্তপোক্তভাবে সেই জামিনের আবেদনের বিরোধিতা করতে হবে। অভিষেক রায় জামিনের আবেদন জানিয়েছিলেন এবং দিনের শেষে পেয়েও গেছেন। তাতে অভিষেক রায়ের সুবিধা কী হলো?
তিনি 48 ঘন্টা হেফাজতে থাকলে চাকরির শর্ত অনুযায়ী অটোমেটিকভাবে সাসপেন্ড হয়ে যেতেন। যেরকম সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর, কিন্তু জামিন হয়ে যাওয়ায় অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ, চুটিয়ে চাকরি করতে পারবেন। আর আমরা জানি দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ দোষী নন। আমরা এটাও জানি কোনো মহিলা যখন শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগ করেন সেটাকে সত্যি বলেই ধরে এগোতে হয়। এবার অভিষেকের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলার কথাটা একবার ভেবে দেখুন তো। তিনি সিভিক ভলেন্টিয়ার, তিনি অভিযোগকারিনী। এবার সংবিধানের স্পিরিট অনুযায়ী নির্যাতিতার মামলা রাষ্ট্র লড়ে। ধরে নিচ্ছি পুলিশ পূর্ণ গুরুত্ব দিয়েই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে, কিন্তু ধরুন যদি ওই পার্ক স্ট্রিট থানায় অভিষেক রায় নিজে বসে থাকেন, সেই থানায় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার স্বচ্ছন্দ বোধ করবেন? এই কাণ্ড দেখে মহিলাদের যদি মনে হয় থানার থেকে রাস্তাই বেশি নিরাপদ, তাহলে তাদের দোষ দেওয়া যায়? পুলিশ ওয়েলফেয়ার স্কিম হবে এটা। মাননীয় মুখ্যমন্ত্রী তো এই পুলিশ ওয়েলফেয়ার তো এই জন্যই খুলে রেখেছে। কিন্তু পুলিশের মধ্যে যারা ক্ষমতাশালী, যারা এই ক্ষমতাকে ব্যবহার করে বহু সিভিক মহিলা ভলেন্টিয়ারকে শারীরিকভাবে শোষণ করে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। ছি 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 ছি, এর লজ্জা রাখবো কোথায় পুজোর মধ্যে বলুন তো দেখি? সারা বাংলা জুড়ে দেবী মায়ের আরাধনা হচ্ছে, আর সারা বাংলা জুড়ে ঘরের দেবীদেরকে প্রতিদিন বেইজ্জত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। দুর্ভাগ্যক্রমে সে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি আজকের কথা বলছেন, রামায়ণের কথা ভেবেছেন? একা পেয়ে সীতাকে রাবণ নিয়ে চলে গেল, এটা আপনি ভেবেছেন কখনো? কত বছর আগে থেকে প্রবলেম, আপনি ভেবেছেন একটা দ্রৌপদীকে একা পেয়ে কী কাণ্ড করেছিল? ঠিকই জানেন তো, এতদিনের পুরনো সব ঘটনা ফালতু এই সমস্ত প্রতিবাদ জানানোর কোনো মানে হয়? বা এ নিয়ে মামলা মোকদ্দমা অভিযোগ এসবের কোনো মানে হয় না। মানে মোদ্দা কথা যা হচ্ছে হতে দিন আর কি, এরকমই ব্যাপারটা। তাই তো, শুনলে তো সেরকমই মনে হয়। দেখে শুনে কি মনে হচ্ছে জানেন? সাধারণ মানুষের ক্ষোভ আর উদাসীন একটা প্রশাসনের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তাহলে জয়নগর আর কুলতনি থানার ওপর কী করে ভরসা রাখবে মানুষ? ক্লাস 4-এর বাচ্চা খুনের পর সেখানকার মানুষ রাত জাগার প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতে কারো বাড়িতে হাঁড়ি চড়বে না। চারপাশ থেকে কী আওয়াজ উঠছে জানেন? জাস্টিস ফর জয়নগর। ভেবে দেখুন, এলাকায় ঠিক করছে পুলিশ, কিন্তু তাও মানুষের কোনো ভরসা নেই। নির্যাতিতার বাবা ইতিমধ্যেই আমাদের জানিয়েছেন যে মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযোগ জানাতে গিয়ে জয়নগর থানার পুলিশের কাছ থেকে কীরকম ব্যবহার পেয়েছিলেন। যদিও পুলিশ সুপার সে কথা অস্বীকার করেছেন, কিন্তু দেখুন অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে তার মানে বিভাগীয় তদন্ত কিছু হবে না। যদি কোনো রকম গণ্ডগোল নাই করে থাকে, যদি কাজে কোনো ত্রুটি নাই থাকে, তদন্ত কেন হবে? মানে গ্রামের গরিব মানুষের কথায় কেই বা পাত্তা দেয় বলুন? কিন্তু গ্রামবাসীরাও বুঝিয়ে দিচ্ছেন এবার আর পুলিশকে তারাও পাত্তা দিচ্ছেন না। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করবেন। কেন? পুলিশ কি নিরাপত্তা দিতে ব্যর্থ তাই জন্যে? নাকি পার্ক স্ট্রিট থানার ঘটনা সামনে আসার পর পুলিশকেও সম্ভাব্য বিপদ হিসেবেই দেখছে এই গ্রাম বাংলার মানুষ? নাকি পুলিশের ওপর ভয় আর ভরসা দুটোই গেছে? তা যদি হয়ে থাকে, আবার বলছি, তার ফল কিন্তু মারাত্মক। অন্ধকার আছে, মেছাওয়ালা হাটে থেকে আসতে পারে না, ধরে নিয়ে চলে যাচ্ছে। পুজোর আগে এক্ষুনি ফাঁসি চাই, ফাঁসি চাচ্ছি, আসামির ফাঁসি চাই। আসামি যে পুজো থাক, পুজো দেখবুনি, ফাঁসি পুলিশদের খুঁজতি বলো। দিদি যদি ঠিক থাকতো এত লোক মরতুনি। আজকালের ঘটনাটা এখনো অবধি আসামি খুঁজে বার করেছো কি? তদন্ত পুলিশ কই করছে, বললে আর এই ক্ষতিগুলো আমাদের কেন হতো না? পুলিশকে বারবার করে গিয়ে বলা হয়েছিল যে আমাদের এই কেসটা তোমরা নিন, তো নেয়নি না, জন্য আমাদের বাচ্চাটা আমরা পাইনি, চলে গেছে। তার জন্য ওরা কিছু করছে না। হয়েছে তো ওই পাড়ায়, ওই পাড়ায় আমরা এই বাড়ি, আমাদের এখন কিন্তু ভাতও পারা যায় না, ওই বাচ্চাটার জন্য।